সীমান্তে পুশিন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব, মন্তব্য তথ্য উপদেষ্টার, আলোচনায় সমাধানের প্রত্যাশা। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত। স্থবিরতা কাটাতে এই সিদ্ধান্ত দাবি অ্যাটর্নি জেনারেলের। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় অভিযোগ গঠন। মধ্যপ্রাচ্য যুদ্ধ আর জ্বালানি মূল্যের কারণে কমেছে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড়। বৈদেশিক ঋণের লক্ষ্য অর্জনের সংশয়। এবং বড় ধরনের সংঘাত থেকে সরে এসেছে ইসরায়েল ও ইরান। 2 সপ্তাহের মধ্যে আমেরিকাকে জয়ী ঘোষণা করবেন ট্রাম্প। স্বাগত সন্ধ্যার বুলেটিনে। আমি রাকিব আহমেদ তমাল এবং আমি তানিয়া হারুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তে পুশিন চেষ্টাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব হিসেবে দেখছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, বাংলাদেশকে চাপে ফেলতে নয়, বরং রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এই সংকট তৈরি করেছে। বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে 5 আগস্ট পরবর্তী তিক্ততা থেকে ভারত বেরিয়ে আসতে চায় বলে মনে করেন তিনি। যদিও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এখনও পুশিনের চেষ্টা করছে বিএসএফ। দেশের সীমান্ত জুড়ে হঠাৎ বেড়েছে উত্তেজনা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত কয়েকদিন ধরে বাংলাদেশি সন্দেহে অনেককে জোর করে সীমান্তের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের এই চেষ্টা রুখে দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার মধ্যরাতে জামালপুরের দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিজিবি। নারী শিশুসহ 18 জনকে সীমান্তে জড়ো করা হয়। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি ও উত্তর বারোবান্দার সীমান্ত দিয়ে নতুন করে 10 জনকে পুশিনের চেষ্টা হয়েছে। তবে বিজিবি ও স্থানীয়দের সাথে পেরে ওঠেনি বিএসএফ। এভাবে গত কয়েকদিন অনেকবারই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করেছে ভারত। এই অবস্থায় নতুন করে আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। সীমান্ত অস্থির করে দিয়ে বাংলাদেশকে কি চাপে ফেলতে চায় ভারত? সরকার মনে করছে বিষয়টি এমন নয়। কলকাতার রাজ্য ভোটে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি ও পুশিনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছিল বিজেপি। সরকার গঠনের পর সীমান্তে সেই কার্ডই খেলছে শুভেন্দু অধিকারীর সরকার, যার মূলে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের এই অবস্থান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে দ্রুতই এই সমস্যার সমাধান হবে। পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে, সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। এটা আমাদের সাথে সম্পর্ক খারাপ করব এইভাবে ব্যাপারটা হয়তো না। এখন যেহেতু তারা নির্বাচিত হয়েছেন, তাদের এই যে প্রতিশ্রুতি আছে সেই ব্যাপারে তাদের হয়তো কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। আমি আশা করি এটা রিজলভ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের সময় তলানিতে ঠেকেছিল বাংলাদেশ ভারত সম্পর্ক। বিএনপি ক্ষমতায় আসার পর সেই অবস্থান থেকে ভারত বেরিয়ে আসছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বাংলাদেশে নতুন যে সরকার আসছে, মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথা। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। 3 মাসের মধ্যে স্বতন্ত্র সচিবালয় গঠনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আজ এই নির্দেশ দেয় আদালত। এর ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। আগামী 16 জুন এ বিষয়ে শুনানির দিন ঠিক করেছে আদালত। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতেই রায় স্থগিতের এই সিদ্ধান্ত। স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করতে আদালতের এক আদেশের পর এর কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে 7 এপ্রিল 185 পৃষ্ঠার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করতে বলা হয়। 21 মে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে সংসদে প্রথম অধিবেশনে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দেয় নতুন সরকার।
মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। এতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করতে হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগ। আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল রায় স্থগিত করার পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি। এদিকে বিচারাধীন থাকাকালীন সচিবালয় বিলুপ্তির বিষয়টিকে আদালত অবমাননা বলছেন শিশির মনির। Because that will create a negative example যে আদালতের রায় না মানলেও মনে হয় চলে। তারপরেও আমি বলছি আজকে যেহেতু মাননীয় আপিল বিভাগ স্টে করেছেন, সুতরাং এই স্টে করার আগ পর্যন্ত তাদের ক্ষেত্রে সচিবালয় বিলুপ্তির কোনো উদ্যোগ নেওয়ার কাজটি তারা ঠিক করেন নাই। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সচিবসহ অন্যান্য আইন কর্মকর্তাদের এরই মধ্যে সরিয়ে নিয়েছে সরকার। 1972 সালের সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের দেখভালের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। তবে চতুর্থ সংশোধনীতে এটি রাষ্ট্রপতির উপর যায়। যদিও পঞ্চম সংশোধনীতে যুক্ত করা হয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের রায়ের কপি সহ সব নথি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। স্বাক্ষর শেষে এসব নথি হাইকোর্টে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। বিকালে লাল কাপড়ে মুড়িয়ে 72 পৃষ্ঠার নথি উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। আইন অনুযায়ী নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এই কারণে রায়ের পূর্ণাঙ্গ নথি পর্যালোচনার জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে। গত রবিবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চট্টগ্রামের বাকলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। শুনানি শেষে দুপুরে আদালতে আদেশ দেয়। গত 21 মে চট্টগ্রামের বাকলিয়ায় 5 বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। অভিযুক্ত ধর্ষককে রাজপথে পিটিয়ে হত্যার দাবিতে বিক্ষোভ করে জনতা। এ নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে বেশ কজন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 20 জন। আলোচিত সেই মামলায় মাত্র 5 কর্মদিবসে অভিযোগপত্র দেয় পুলিশ। এদিকে মামলা শুনানিতে অভিযুক্ত ধর্ষকের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অভিযোগ গঠনের বিরোধিতা করলে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত অভিযোগ গঠন করে। একই সঙ্গে আগামীকাল সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করে 9 সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। মামলার এজাহার, ভিকটিমের 22 ধারা, আসামের 164 এবং মেডিকেল কাগজ সমস্ত কাগজপত্র আদি পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 9-1 ধারায় অভিযোগ গঠন করেছেন। আজকে চার্জ গঠন হয়েছে এবং আগামীকালকেই এই মামলাটি সাক্ষ্য প্রদানের জন্য, সাক্ষ্য গ্রহণ করার জন্য দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত। রাষ্ট্র কর্তৃক আমাকে আজকে এসডিএল নিয়োগ করা হয়। আসামিকে 265 সি বিধান মতে তাকে অব্যাহতি অর্থাৎ ডিসচার্জ, আমরা যাকে বলি ডিসচার্জ যে প্রেয়ার করেছিল, আদালত এটা নামঞ্জুর করত আগামীকাল অর্থাৎ 1 থেকে 9 নম্বর সাক্ষীর প্রতি সমন দেওয়া হয়েছে। অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মা, কিন্তু চিকিৎসা নিতে এসে নিজেই ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে। ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের 3 কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্বজনদের দাবি, অভিযুক্তদের হাতে নাতে ধরার পরও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। অভিযোগ উঠেছে 7 জুন রাতে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের আউটসোর্সিং কর্মী অমিত তাকে শিশু ওয়ার্ড থেকে ডেকে নিয়ে যান। পরে হাসপাতালের 6ষ্ঠ তলার সিঁড়িঘরে ওই নারীকে ধর্ষণ করা হয়।
এ সময় অমিতের দুই সহযোগী অনিল ও প্রাঙ্গণ ঘটনাটি মোবাইলে ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে আবারও ধর্ষণ চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। 6 তলায় নিয়ে গেছিল, নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চেংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব করার পরে ওই 2 চেংড়াও আমাকে হচ্ছে যে মানে হুমকি দিছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানোর পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে জোর জবরদস্তি করে। এদিকে রাতে শিশু ওয়ার্ডে থাকা শিশুটিকে একা দেখতে পেয়ে নার্স ও ওয়ার্ড বয় তার মায়ের খোঁজ শুরু করেন। পরে আনসার সদস্যদের সহায়তায় সিসিটিভির ফুটেজ দেখে হাসপাতালের ষষ্ঠতলায় খুঁজে পায়। মেয়ের অভিযোগ যে আমাকে রেপ করছে বা ওরা ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করছে, কিন্তু এটা আমি তাদের মুখে শুনেছি। মেয়ে বললো যে তুই আমার প্রতি জবরদস্তি করছিস কিনা সেটা সত্যি কথা বল। তখন সত্যি কথা বললো, বলার পরে বলছে যে আর 2 জন তোর সঙ্গে ছিল তারা ভিডিও করছে কিনা সেটা বল। তখন ওই ছেলেগুলো স্বীকার করলো যে হ্যাঁ আমরা ভিডিও করছি। ভুক্তভোগী ও তার স্বজনদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের সামনেই ঘটনার বর্ণনা দেয়া হলেও পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অমিত নামের এক ছেলের সাথে তোমার বউ এনাতে এই করেছে। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, জোর করে আমার বউ হচ্ছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা এনাতে এই করেছে। এটি আমরা কঠিন একটা বিচার চাই। হাসপাতালে যায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যায় এইসব করা, এইসব তো আমরা মানব না। এখন আমরা চাই একটা সফলে ওই ছেলের একটা বিচার। এদিকে নাটোর পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অফিসারও গিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে ভিকটিম পক্ষ যাকে যে কথা তো কথিত যে ভিকটিম পক্ষের কথা বলা হচ্ছে তাকেও পাওয়া যায়নি, তাদের পক্ষের কাউকে পাওয়া যায়নি। ওখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অফিসাররা কথা বলে চলে আসছে। এই বিষয়ে অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে এমন ঘটনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এবার জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। 2026-27 অর্থ বছরের বাজেটে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,11,000 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে প্রায় 91% বেশি। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় কমে যাওয়ায় এই বিপুল ঋণ পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। চলতি অর্থ বছর শেষ হতে বাকি আর মাত্র 2 দিন। এর মধ্যেই চূড়ান্ত 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে বড় পরিবর্তন আসছে সরকারের ঋণ কৌশলে। ব্যাংক খাতের উপর চাপ কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমাচ্ছে সরকার। তবে সেই ঘাটতি মেটাতে বিদেশি ঋণের উপর নির্ভরতা বাড়ানো হচ্ছে, রেকর্ড 91%। চলতি সংশোধিত বাজেটে যেখানে লক্ষ্যমাত্রা ছিল 58,000 কোটি টাকা, সেখানে আগামী অর্থ বছরে তা প্রাক্কলন করা হয়েছে 1,11,000 কোটি টাকা। প্রবণতা এবং প্রয়োজনীয়তা দুইটাই অর্থনীতিতে এটা উদ্ভব হয়েছে। এটার একটা বড় কারণ হলো যে আমাদের যথেষ্ট মাত্রায় আমরা অভ্যন্তরীণ যে আমাদের রাজস্ব আহরণ সেটা আমরা করতে পারছি না। সুতরাং আমার ব্যয় আছে, আমার আয় আছে, এবং মাঝখানেরটা আমার ঘাটতি যেটা সেই ঘাটতি অর্থায়ন করতে হচ্ছে, হয় অভ্যন্তরীণ ঋণ নিয়ে অথবা বৈদেশিক ঋণ নিয়ে। এই যে ঋণ ঝুঁকিটা, এই ঝুঁকিটা কিন্তু বিগত সময়ে এটা ক্রমান্বয়ে আমাদের বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, উচ্চ জ্বালানি মূল্যের কারণে উন্নত দেশগুলো নিজেরা ফিসকাল চাপে আছে। এছাড়া অধিকাংশ উন্নয়নশীল দেশ বাজেট ঘাটতি মেটাতে বিপুল বৈদেশিক ঋণের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় 1 লাখ কোটি টাকার বেশি বিদেশি ঋণ পাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। যেখানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য রয়েছে সেখানেই কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর টাকা বের করা একটু কঠিন হয়ে যাচ্ছে। অবশ্যই এতগুলো টাকা বের করা পাওয়া খুবই চ্যালেঞ্জিং হবে। অ্যাডভান্স ইকোনমিকলি তাদের ধার অনেক বেশি, তাদের ইন্টারেস্ট পেমেন্টস অনেক বেশি, তাদের ফিসক্যাল স্পেস খুব কম। তো তাদের পক্ষে বড় আকারে এখন সাহায্য করা মুশকিল হবে। যেটা করতে পারে IMF-এর বড় ওয়ার চেস্ট আছে, ওদের অনেক অর্থ আছে, কিন্তু ওদের উপরে অনেক চাপ থাকে। সারা পৃথিবী থেকে লোকজন ওই ব্যালেন্স অফ পেমেন্ট সাহায্য ওরা চাবে IMF-এর কাছ থেকে। সুতরাং এই মুহূর্তে আমার কাছে এটা খুব বাস্তবসম্মত মনে হয় না। তথ্য বলছে, অর্থ বছরের প্রথম 10 মাসে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় গত বছরের চেয়ে $93 কোটি কমেছে। ইকরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। পোশাক খাতের মতো সম্ভাবনাময় অন্যান্য খাতেও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণায় নতুন করে আলোচনায় রপ্তানি খাত। সংশ্লিষ্টরা বলছেন, শুধু নীতিগত সুবিধায় নয়,
রপ্তানি খাতের জন্য কার্যকর পরিকল্পনাও নিতে হবে। এ নিয়ে বাজেটে স্পষ্ট দিক নির্দেশনাও চান উদ্যোক্তারা। দেশের সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় ৮২ থেকে ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। সরকারের কর প্রণোদনা এমনকি নীতিগত নানা সহযোগিতার কারণে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে এই তৈরি পোশাক শিল্প। সম্প্রতি বাজেট নিয়ে এনবিআর এর এক অনুষ্ঠানে সম্ভাবনাময় অন্যান্য রপ্তানি খাতেও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, কেবল নীতিগত সুবিধা নয়, রপ্তানি বাড়াতে খাত ভিত্তিক পরিকল্পনা নেওয়া জরুরি। এই যেমন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। কেবল আন্তর্জাতিক পরিবেশগত লাইসেন্স না থাকায় এ খাতে রপ্তানি বাড়ানো যাচ্ছে না। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি বাড়াতে নীতিগত সুবিধার পাশাপাশি দ্রুত আধুনিক পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে হবে। ইটিভির জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তাদেরও লোন দেওয়া উচিত। সবকিছু গেলে ক্লিন ওয়াটার বানায়, ওদেরও ওই ক্লিন ওয়াটার তারা মানে যাতে নদীতে ফেলে দিতে পারে, সো দ্যাট নোবডি ক্যান ব্লেম যে আমরা পানি দূষিত করছি। আবার পাট শিল্পের সংকটটাও ভিন্ন। নানা কারণে এখনো বন্ধ দেশের বড় পাটকলগুলো। বহুমুখী পাট পণ্য রপ্তানি বাজারের চাহিদা থাকলেও কেবল কাঁচা পাটের রপ্তানিতেই বেশি মনোযোগী উদ্যোক্তারা। মিলগুলো পাট শূন্য, অথচ আমরা কাঁচা পাট রপ্তানি করছি। এটা বাংলাদেশেই সম্ভব। মিলগুলোকে পাট শূন্য রেখে কাঁচা পাট রপ্তানি, এটা বিলাসিতা এবং আত্মঘাতী। অন্যদিকে এলডিসি উত্তরণের পর প্যাটেন্টজনিত কারণে বড় সংকটে পড়তে যাচ্ছে ঔষধ শিল্প। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় সুযোগ সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ বাজারজাতকরণেও গুরুত্ব দিতে হবে সরকারকে। আমাদেরকে গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে সংযুক্ত হতে হবে। বাংলাদেশ যে এরকম পণ্য তৈরি করতে পারে, বিদেশে অনেকে এখন এটা জানেই না। কাজে প্রথমে হইতেছে এই কানেকশনটা তৈরি করতে হবে আমাদেরকে, যে গ্লোবাল সাপ্লাই চেইনের একটা পার্ট আমাদেরকে হতে হবে। সেটা আমরা করতে পারি না। সংশ্লিষ্টরা বলছেন, কোনো আশ্বাস কিংবা ঘোষণা নয়, সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ, যা আসতে হবে আগামী বাজেটেই। আশ্বাসের বাস্তবায়ন, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা। পর্দার আড়ালে থেকে জামায়াতের লোকেরা ইসলামী ব্যাংকের গ্রাহক পরিচয়ে আন্দোলন করছেন, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকালে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলীয় নেতা এবং উপনেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামী ব্যাংক থেকে কারা সবচেয়ে বেশি ঋণ নিয়েছে তা তদন্ত করে বের করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, 5ই আগস্টের পর প্রভাব খাটিয়ে কারা ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে জামায়াত তা জানতে চায়। যে ব্যাংক আজান দিয়ে তাকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। গ্রাহকদের, আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরাও বুক পেতে দেবো, শুধু আপনি কেন। সুতরাং ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হবে। বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো। 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, I am taking absolute challenge. আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে জয়ী ঘোষণা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সেনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে একটি টেলি র্যালিতে কথা বলেছেন তিনি। এ সময় ট্রাম্প দাবি করেন, যুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণার সাথে সাথেই তেলের বিশ্ববাজার স্বাভাবিক হয়ে আসবে। এদিকে নিউ ইয়র্কে এনবিএর ফাইনাল দেখে ফেরার পথে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, ইরানের সাথে একটি চমৎকার আলোচনা চলছে। 2-1 দিনের মধ্যে এই আলোচনার অগ্রগতি জানা যাবে। তবে তিনি আরও জানান, ইরানকে চাপে রাখতে দেশটির সমুদ্র বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দিয়ে নতুন করে বড় ধরনের সংঘাত থেকে আপাতত সরে এসেছে ইসরায়েল ও ইরান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লড়াই থেমে যাওয়ার কথা স্বীকার করলেও ভবিষ্যতে যে কোনো হামলার জবাবে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখনো খুবই নাজুক অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরান ও ইসরায়েলকে অবিলম্বে গুলি বন্ধের আহ্বান জানানোর পর তেহরান ও তেল আবিব জানিয়েছে তারা আপাতত একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ইসরায়েলের হামলার মুখে তেহরানের সরকার আক্রমণ বন্ধ করায় এই ফ্রন্টে লড়াই থেমে গেছে। তবে ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে তার জবাব কঠোরভাবে দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এপ্রিলের যুদ্ধবিরতির পর এই প্রথম সরাসরি সামরিক সংঘাতে জড়ায় তেহরান, তেল আবিব। ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলে। এর জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। একই সময়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় এবং লোহিত সাগরে তেল আবিব সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষকরা যুদ্ধবিরতির ভেতরে আরেক যুদ্ধবিরতি বলে অভিহিত করছেন। অর্থাৎ সংঘাত আপাতত থেমে থাকলেও নতুন করে পাল্টা হামলা শুরুর ঝুঁকি এখনো রয়ে গেছে। এরই মধ্যে লেবাননকে কেন্দ্র করে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সামরিক অভিযান চলবে এবং ইসরায়েলের ওপর হামলা হলে বৈরিত ও আঘাত হানা হবে। তার ভাষায়, ইরান যদি লেবাননকে সামনে রেখে ইসরায়েলের ওপর হামলা চালানোর চেষ্টা করে তবে তারও কঠোর জবাব দেয়া হবে। অন্যদিকে ইরানও অনড় অবস্থান নিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, বারবার আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন মেনে নেবে না তেহরান। পারস্পরিক আস্থা তৈরির প্রকৃত উদ্যোগ না থাকলে ইরানের অবস্থানেরও পরিবর্তন হবে না বলে জানান তিনি। সামিয়া জান্নাহ। ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদেরই সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে, এমন দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। এ সময় নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের বিষয়েও ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জয়সওয়াল জানান, দিল্লিতে চলমান বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এই সংক্রান্ত আলোচনা চলছে। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের জন্য সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। External Affairs Minister and the Nepali Foreign Minister, they had bilateral talks. पलाव के झंडे के साथ समुद्र में अपना काम कर उसमें 2 বছরে পরমাণু অস্ত্র ভান্ডার আরও শক্তিশালী করেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির রিপোর্টে দাবি করা হয়েছে, দিল্লির হাতে 190টি পরমাণু অস্ত্র মজুত রয়েছে। প্রথমবারের মতো 12টি পরমাণু ক্ষেপণাস্ত্রে মোতায়েন করার তথ্য দিচ্ছে সংস্থাটি। শান্তিকালীন পরিস্থিতিতে ভারতের নতুন এই পরমাণু অস্ত্র নীতিকে উল্লেখযোগ্য পরিবর্তন বলছেন বিশ্লেষকরা। 2024 সালেও ভারতের হাতে থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল 180টি। মাত্র 2 বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে 190টি। একই সঙ্গে সামরিক খাত আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা খাতে দেশটির ব্যয়ও উল্লেখযোগ্য বেড়েছে, এমন তথ্য উঠে এসেছে সিপ্রির রিপোর্টে। প্রতিবেদনে উঠে এসেছে প্রথমবারের মতো ভারতের পরমাণু অস্ত্র মোতায়েনের খবর। বর্তমানে 12টি পরমাণু বোমা প্রস্তুত রাখা হয়েছে বলে উঠে এসেছে রিপোর্টে। গত বছরও এই সংখ্যা ছিল 0। এর আগে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কখনোই দিল্লির পরমাণু অস্ত্র মোতায়েনের কোনো তথ্য ছিল না। দেশটির হাতে থাকা নিউক্লিয়ার ওয়ারহেড আলাদাভাবে সংরক্ষণ করা হতো। তবে এবার অপারেশনের জন্য প্রথমবারের মতো তা ঘাঁটিতে মোতায়েন করার তথ্য উঠে এসেছে। মাটির নিচে ভূগর্ভস্থ মিসাইল সংরক্ষণাগার ও নিউক্লিয়ার সাবমেরিনে পরমাণু অস্ত্র মোতায়েন দেশটির উচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতির আভাস দিচ্ছে, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। যদিও ভারত সহ কোনো দেশের সরকারই কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্রের সঠিক সংখ্যা, ক্ষমতা বা মোতায়েন সংক্রান্ত তথ্য প্রকাশ করে না। ফলে সিপ্রি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার এই ধরনের রিপোর্ট মূলত অনুমান ও বিশ্লেষণের ভিত্তিতে তৈরি। পরমাণু অস্ত্র ছাড়াও এই সময়ের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সমুদ্রভিত্তিক পারমাণবিক সক্ষমতা এবং MIRV প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে দিল্লি।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের পারমাণবিক আধুনিকীকরণ পরিকল্পনার অন্যতম কেন্দ্রবিন্দু চায়না। আমেরিকার সাথে পাল্লা দিয়ে ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় পরমাণু অস্ত্রের সংখ্যা দ্রুত বাড়াচ্ছে বেইজিং। সিপ্রির সাম্প্রতিক রিপোর্টে দেশটির কাছে 620টি ওয়ারহেড থাকার তথ্য উঠে এসেছে। এছাড়াও প্রতিবেশী আরেক দেশ পাকিস্তানের হাতেও ভারতের প্রায় সমপরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু অস্ত্রের ক্ষেত্রে ভারত নো ফার্স্ট ইউজ বা প্রথমে ব্যবহার নয় নীতি মেনে চলে, অর্থাৎ ভারতের মাটি বা কোনো ঘাঁটিতে পরমাণু আক্রমণ হলেই কেবল পাল্টা জবাব দেবে দেশটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল সন্ধ্যার বুলেটিনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।